নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একটি খুব 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 চমৎকার মন ভালো করা ছোট গল্প। গল্পের নাম শেষ প্রহরের রাগিনী। শুনতে থাকুন আজকের গল্প শেষ প্রহরের রাগিনী। সবই তো নক্ষত্র নয়, নক্ষত্রের সংখ্যা হাতে গোনা যায়। সারা আকাশ ভরে থাকে ছোট বড় অসংখ্য তারায়। তাদের সবার নামধামও আমরা জানি না, জানতে চাই না, জানার তাগিদও বোধ করি না। রাজধানী এক্সপ্রেস, এয়ার কন্ডিশনড এক্সপ্রেস আর কালকা মেলের কৃপায় বর্ধমান, আসানসোল, ধানবাদ, গয়া, মোগলসরাই বা হাতরাস, কুর্জা, আলিগড়, টুন্নুলা, কানপুর, এলাহাবাদ রেল কোম্পানি যাত্রীদের কাছে ছোট বড় নক্ষত্রের কৌলিন্য অর্জন করলেও ছোট ছোট স্টেশনগুলো আকাশের অসংখ্য তারার মতোই চির উপেক্ষিত। কিন্তু মাঝে মাঝে তো অঘটন ঘটে, ঘটবেই। হঠাৎ চির উপেক্ষিতরাই পাদপ্রদীপের আলোয় ঝলমল করে ওঠে, ঘুরিয়ে দেয় মানুষের জীবননাট্যের ধারা। এমন ঘটনা যে ঘটতে পারে তা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, আমিও পারিনি। আর না, প্রথম থেকেই শুরু করি। শেষ পর্যন্ত কালকা মেলের এসি 2 টায়ার কোচ রিজার্ভেশন করলাম 19 নম্বর বার্থ, অর্থাৎ অনুরোধ মতো লোয়ার বার্থই পেলাম। রওনা হবার দিন ট্রেন ছাড়ার 10-15 মিনিট আগে স্টেশনে পৌঁছে রিজার্ভেশন চার্ট দেখি। এটা আমার বরাবরের অভ্যাস। দেখে নি জানাশোনা এমপি বা বন্ধু বান্ধবরা যাচ্ছেন কিনা, আর জেনে নি আশেপাশের বার্থের সহযাত্রীদের নাম, বয়স আর গন্তব্যস্থল। হাতরাস, কুর্জা, আলিগড়, টুন্নুলার যাত্রীদের সঙ্গে আলাপ পরিচয় করবার তাগিদ না থাকলেও সহযাত্রীরা যদি আমার মতোই কলকাতা যান, তাহলে তাদের সঙ্গে গল্পগুজব আড্ডা দেবার উৎসাহ নিশ্চয়ই বোধ করব। হাজার হোক, 24 ঘন্টা তো বোবা হয়ে থাকা যায় না। চার্টের উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে জানতে পারি সহযাত্রীদের মধ্যে পরিচিত কেউ নেই। তারপর আশেপাশের যাত্রীদের নামধাম দেখতে গিয়েই 20 নম্বর বার্থে 27 বছরের মিস এস মৈত্রর নাম দেখেই মেজাজ খারাপ হয়ে যায়। না, উনি আমার পরিচিতাও না, শত্রুও না, তবু উনি সারাদিন আমারই পাশে বসে কাটাবেন ভাবতেই বিরক্ত বোধ করি। আমি বিবাহিত না, নারী বিশেষজ্ঞও না। তা সত্ত্বেও আমার মনে মনে দৃঢ় ধারণা হয়েছে যে 17-18 বছরের কিশোরী থেকে 35-40 বছরের বিগতা যৌবনারা পর্যন্ত নিজেদেরকে পরমা সুন্দরী মনে করে ও অহংকারী হয়। ওদের ধারণা সব পুরুষেরাই হ্যাংলার মতো ওদের রূপ ও মাধুর্য দেখতে আগ্রহী। আমি ওদের এই অহমিকা সহ্য করতে পারি না বলে 20 নম্বর বার্থে মিস মৈত্রের নাম দেখে বিরক্ত বোধ করি। তবে আমার ঠিক সামনের বার্থে 30 বছরের মিস্টার শর্মা এবং 27 বছরের মিসেস শর্মাকে পাবো বলে একটু স্বস্তি বোধ করি। মনে মনে ঠিক করি শর্মা দম্পতিরা যদি নিহাতি অসামাজিক না হয়, তাহলে ওদের সঙ্গে গল্পগুজব করে সময়টা কাটিয়ে দেব, আর মিস মৈত্রের সঙ্গে একটিও কথা বলবো না। কম্পার্টমেন্টের ভিতরে যাই, কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে একটু হেসে মিস্টার শর্মাকে বলি, আমি অপূর্ব চ্যাটার্জি, আপনাদের মতো আমিও কলকাতা যাব। আমি ইংরেজিতে কথা বলল মিস্টার শর্মা হাসতে হাসতে বাংলায় বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরাও কলকাতায় যাচ্ছি। ভাবছিলাম 24 ঘন্টা সময় তো আড্ডা না দিয়ে থাকতে পারবো না, আপনার সঙ্গে গল্পগুজব করেই সময়টা কাটিয়ে দেওয়া যাবে। আমি আমার বার্থের একপাশে বসতে বসতেই বলি, আপনি তো ভারী চমৎকার বাংলা বলেন। আমরা 3 পুরুষ ধরে কলকাতার বাসিন্দা, ভালো বাংলা বলবো না? তার মানে কলকাতাতেই পড়াশুনো করেছেন? মিস্টার শর্মা মুহূর্তের জন্য ওর স্ত্রীকে দেখে নিয়ে আবার হাসতে হাসতে বললেন,
শুধু পড়াশুনো না, কলকাতার মেয়েকেই বিয়ে করেছি। আমি কপট গাম্ভীর্যের সঙ্গে বললাম, না মিস্টার শর্মা, আপনি কিন্তু অনার্স নিয়ে পাশ করতে পারলেন না। পাশ করলেন কেন? বাঙালি মেয়েকে বিয়ে করলে অনার্স পেতেন। মিস্টার শর্মা কিছু বলবার আগে মিসেস শর্মা চাপা হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, দাদা, বিয়ের আগে কিন্তু আমিও চ্যাটার্জি ছিলাম। আমি সঙ্গে সঙ্গে মিস্টার শর্মার একটা হাত ধরে একটু উত্তেজিত হয়েই বলি, আরে মশাই, আপনি তো আমাদের জামাই। উনিও হাসতে হাসতে স্ত্রীকে বললেন, বুঝলে সুলেখা, শালাবাবু যখন সঙ্গে আছে তখন আর আমাদের কোনো চিন্তা নেই। বিয়ের সময় তো নগদ নিইনি, আজ সারাদিনে তার কিছু উসুল করে নেব। তোমাকে উসুল করতে দিচ্ছে কে? বরং দাদাকে আমরাই দেখাশুনো করব। এইসব কথাবার্তার জন্য বুঝতেই পারিনি ট্রেন ছেড়ে দিয়েছে। হঠাৎ ঝমঝম আওয়াজ শুনে বুঝতে পারি ট্রেন যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এবার একটু গুছিয়ে টুছিয়ে বসবার ব্যবস্থা করি। ম্যাগ থেকে 3টে ইংরেজি দৈনিক আর ইন্ডিয়া টুডে ফ্রন্টলাইন বের করি। তারপর জুতো খুলে জানলায় হেলান দিয়ে বসে হিন্দুস্তান টাইমস হাতে তুলে নিতে না নিতেই সুলেখা বললেন, দাদা, আপনার ইন্ডিয়া টুডেটা নিচ্ছি। হাতের কাগজটা একটু নামিয়ে জবাব দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে নিন। এই বগিতে উঠে আমার বার্থের সামনে এসেই এক ঝলক মিস মৈত্রকে দেখে নিয়েছিলাম। এবার আবার মুহূর্তের জন্য দেখলাম, হ্যাঁ, সত্যি উনি সুন্দরী। আপন মনে একটা ইংরেজি উপন্যাস পড়ছেন। তবে বোধহয় রূপ যৌবন আর শিক্ষার গর্বে আমাদের মতো তুচ্ছ সহযাত্রীদের অস্তিত্ব সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল না। আর যাই হোক, 10-15 মিনিট খবরের কাগজ পড়তে না পড়তেই কানে এলো, নাস্তা চাইয়ে। আমাদের জবাব দেবার আগে মিস মৈত্র বলে উঠলেন, ননভেজ একটু। এবার আমি বললাম, হ্যাঁ 3 ননভেজ। সঙ্গে সঙ্গে সুলেখার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কফি না চা খাবেন? কফি খাবো। মেয়ারাকে বললাম, 3টে কফিও দিও। মেয়ারা চলে যেতে মিস্টার শর্মা ও স্ত্রীকে বললেন, শালা বাবু শুধু টোস্ট অমলেট আর কফি খাওয়াবে, 2-4টে রসগোল্লাও দেবে না? সুলেখা মুখ টিপে হাসতে হাসতে বললেন, তোমাকে রাবড়ি খাওয়ানো হবে? শালা বাবু যদি ধরাধরি করে তাহলে রসগোল্লা রাবড়ি দুটোই খেতে পারি। সুলেখা আমার দিকে তাকিয়ে বলে, দেখেছেন দাদা, কি হ্যাংলা লোকটা আমার কপালে জুটেছে। আমি বললাম, জামাই জানে আমরা উদার, তাই ভালো মন্দ খেতে চাইছে। আমরা 3জনে যতই হাসি ঠাট্টা করি না কেন, মিস মৈত্রের মুখে একটু হাসি রেখাও ফুটে ওঠে না। উনি আপন মনে বই পড়েন। গাজি এবার ছাড়তে না ছাড়তেই প্যান্ট্রি কার থেকে ব্রেকফাস্ট এসে হাজির হয়। ব্রেকফাস্ট খেতে খেতে সুলেখা আমাকে জিজ্ঞাসা করেন, দাদা, আপনি কি দিল্লিতে থাকেন? হ্যাঁ। দাদা, আপনি কি করেন? জার্নালিজম। মিস্টার শর্মা বললেন, বাহ, ভেরি রেসপেক্টেবল অ্যান্ড ইন্টারেস্টিং প্রফেশন। আমি বললাম, রেসপেক্টেবল কিনা জানি না, তবে সার্টেনলি ইন্টারেস্টিং। সুলেখা জিজ্ঞেস করলেন, দাদা, আপনি কি দিল্লির ছেলে? মানে পড়াশুনো? না না, আমি কলকাতারই ছেলে, বছর 5 হলো দিল্লি এসেছি। ও, এখন কি ছুটিতে কলকাতায় যাচ্ছেন? একটু হেসে বললাম, হ্যাঁ, পরশু আমার জন্মদিন। শত কাজ থাকলেও জন্মদিনের দিন বাবার কাছে তো যেতেই হয়। উনি একটু হেসে বললেন, আপনার বাবা বুঝি আপনাকে খুব ভালোবাসেন? আমার খুব ছোটবেলাতে মা মারা যান। অনেক দুঃখ কষ্ট করে বাবা আমাকে বড় করেছেন। সেজন্যই আমার প্রতি বাবার একটু বেশি দুর্বলতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, সে তো খুবই স্বাভাবিক। ব্রেকফাস্ট শেষ করেই কফির কাপে 1 চুমুক দিয়ে সুলেখা জিজ্ঞেস করেন, আপনার আর কোনো ভাই বোন নেই? হ্যাঁ আছে,
আমার দাদা দিদি আছেন। ওরা সবাই কলকাতাতেই থাকেন। হ্যাঁ, আমিও কফির পেয়ালায় শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়িয়ে মিস্টার শর্মাকে জিজ্ঞেস করি, কি জামাইবাবু, সিগারেট খান নাকি? উনি মুখে কিছু না বললেও পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে আমাকে দেখিয়েই আমার পিছন পিছন বাইরে আসেন। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে আমরা গল্প করি। মিস্টার শর্মা বললেন, আপনাকে না পেলে কি করে যে 24 ঘন্টা কাটাতাম। ওকে কথাটা শেষ করতে না দিয়েই আমি বললাম, বারে, আপনাদের না পেলে আমারও তো ওই একই অবস্থা হতো। আপনার পাশেই অমন সুন্দরী যাচ্ছে যে। আবার ওর কথার মাঝখানেই বলি, না না, ওদের থেকে আমি শতহস্ত দূরে থাকি। কেন? ওরা বড় অহংকারী হয়। মুহূর্তের জন্য থেমে বলি, মিস মৈত্রকে দেখে বুঝতে পারছেন না? উনি তো আমাদের পাত্তাই দিচ্ছেন না। হ্যাঁ, আমাদের সঙ্গে না হোক, সুলেখার সঙ্গে তো গল্প গুজব করে সময় কাটাতে পারতেন। লেট হার গো টু হেল। একটু চুপ করে থাকবার পর মিস্টার শর্মা জিজ্ঞেস করলেন, কদিন কলকাতায় থাকবেন? ঠিক 1 সপ্তাহ। একদিন নিশ্চয়ই আমাদের ওখানে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আসবো। একটু থেমে জিজ্ঞেস করি, আপনারা কোথায় থাকেন? লেক গার্ডেন্সে। উনিও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, আপনি কোথায় থাকবেন? আমার দাদা পূর্ণদাস রোডে থাকেন, আমি ওখানেই থাকবো। তবে একদিন বালিতেও যেতে হবে দিদির কাছে। এই সব টুকটাক কথাবার্তা বলতে বলতেই আমরা আবার একটা সিগারেট ধরাই। শর্মাজি, আপনি কি করেন? আমি আমি সিটি কলেজের লেকচারার। আপনার স্ত্রী কি কিছু করেন? হ্যাঁ, ও হাওড়া গার্লস কলেজে পড়ায়। আমি একটু হেসে জিজ্ঞেস করি, দুজনেই লেকচারার? দুজনেরই কি একই সাবজেক্ট? হ্যাঁ। মিস্টার শর্মা একটু হেসে বলেন, আসলে কি জানেন, সুলেখার দাদা আর আমি একই সঙ্গে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি। ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা আচ্ছা, সো টু সিমেন্ট দ্যাট ফ্রেন্ডশিপ, তার বোনকেই আপনি তার বোনকেই আপনি উনি আমার কথার মাঝখানেই বললেন, হ্যাঁ হ্যাঁ, সুলেখাকে নিশ্চয়ই আমি ভালোবাসতাম, কিন্তু বিয়ের ব্যাপারে উদ্যোগ নেন সুলেখার মা। দ্যাটস অল দ্য বেটার। মিস্টার শর্মা বলে যান, আমরা আসলে মৈথিলি ব্রাহ্মণ, বিহারে বাড়ি, কিন্তু বাঙালিদের মধ্যেও মৈথিলি ব্রাহ্মণের অভাব নেই। অনেক ভট্টাচার্য চক্রবর্তীরাই তো মৈথিলি ব্রাহ্মণ। আমাদের মধ্যে কেন যে আরো বেশি বিয়ে থা হয় না, তা আমি ভেবে পাই না। সিম্পলি সংস্কার। এইসব গল্পগুজব করে ভারতে ফিরে আসতে না আসতে আলিগড় পার হয়ে যায়। পত্রপত্রিকা পড়ি, 3 জনে টুকটাক গল্প করি। মাঝে মাঝে আমি আর মিস্টার শর্মা সিগারেট খাবার জন্য বাইরে যাই, আবার ভিতরে যাই। কালকা হাওড়া মেল টন্ডুলা ফিরোজাবাদ শিকোয়াবাদ পার হয়ে ইটাপা আসবার আগে লাঞ্চ এসে যায়। এরই মধ্যে কোচ অ্যাটেন্ডেন্ট বিছানাপত্রও দিয়ে গেছে। খাওয়া দাওয়ার পর মিস মৈত্র উপরের বার্থে চলে যেতেই আমি মাথায় বালিশ দিয়ে শুয়ে শুয়ে ইন্ডিয়া টুডে পড়ি। মিস্টার শর্মা আর সুলেখাও শুয়ে শুয়ে পত্রপত্রিকা পড়েন। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ি, ফেরি পাই না। ঘুম যখন ভাঙল তখন দেখি কানপুর তো দূরের কথা, ফতেপুরও পার হয়ে গেছে। চা খেয়ে আমি আর মিস্টার শর্মা বাইরে গিয়ে সিগারেট খেতে খেতে গল্পগুজব করতে না করতেই আমাদের কালকা হাওড়া মেল এলাহাবাদ পৌঁছলো ঠিক 10 মিনিট লেটে। প্ল্যাটফর্মে নেমেই মিস্টার শর্মা বললেন, 10 মিনিট লেট তো মির্জাপুর যেতে যেতেই মেকআপ করে নেবে। আমি বললাম, কালকা মেলের পক্ষে 10-20 মিনিট লেট কোনো ব্যাপার না। সত্যি মির্জাপুর পৌঁছতে না পৌঁছতেই লেট মেকআপ হয়ে গেল। মির্জাপুর ছাড়তে না ছাড়তেই আমি মিস্টার শর্মাকে বলি, কালকা মেলে গেলে হাসপাতালে রোগীদের মতো এই সন্ধ্যের সময় ডিনার খাওয়া
সত্যি বিরক্তিকর। সুলেখা বললেন, হ্যাঁ ঠিক বলেছেন দাদা। মিস্টার শর্মা ওর দিকে তাকিয়ে বললেন, কিন্তু না খেয়ে তো উপায় নেই, ডাইনিং কার তো মোগলসরাইতে কেটে দেবে। আমাদের এই কথাবার্তার মাঝখানে হঠাৎ ট্রেন দাঁড়িয়ে গেল। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সুলেখা বললেন, এই আবার কোন স্টেশন? এখানে স্টপেজ আছে নাকি? আমি বললাম, না না দিদি, এখানে স্টপেজ নেই, সিগন্যাল নেই বলে থেমেছে, এখনই ছেড়ে দেবে। মিস্টার শর্মা বললেন, হ্যাঁ ট্রেন যখন রাইট টাইমে চলছে তখন শুধু শুধু দাঁড়াবে কেন? 2-4 মিনিটের মধ্যে সারা কম্পার্টমেন্টে খবর ছড়িয়ে পড়ল, একটা মালগাড়ি ডিরেল হয়েছে, কখন ট্রেন ছাড়বে তার ঠিক নেই। আমরা দুজনে প্ল্যাটফর্মে নেমেই দেখি স্টেশন মাস্টারের ঘরের সামনে বেশ ভিড়। এগিয়ে যেতেই দেখি আমাদের গাড়ির গার্ড সাহেব স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়ে আসছেন। তার কাছেই জানা গেল 15-20 মিনিট আগে দগমাগপুর স্টেশনের কাছেই ডিরেল হয়েছে। লাইন ক্লিয়ার হতে হতে 3-4 ঘন্টা সময় নিশ্চয়ই লাগবে। আমি হাসতে হাসতে মিস্টার শর্মাকে বললাম, আর কিছু না হোক ডিনারটা একটু পরে খাওয়া যাবে। তা ঠিক, কিন্তু এই স্টেশনে 3-4 ঘন্টা কাটাবো কি করে বলুন তো? আমি আবার হাসতে হাসতেই বললাম, when rape is inevitable, enjoy it. উনিও হো হো করে হেসে ওঠেন। তারপর বলেন, হ্যাঁ তাছাড়া আর উপায় কি? ইতিমধ্যে ট্রেনের প্রায় সব যাত্রীরাই নেমে পড়েছেন এই অখ্যাত ঝিনগুড়া স্টেশনের প্ল্যাটফর্মে। চারিদিকে জটলা, আলোচনা সমালোচনা, বিরক্তি অস্বস্তি সবারই মুখে। এরই মধ্যে ডাইনিং কারের বেয়ারারা এসে খবর দিল 8:30টার সময় ডিনার দেওয়া হবে। আমাদের সর্বনাশ হলো ঝিনগুড়া স্টেশনের হতভাগ্য চাওয়ালাদের। তখন পৌষ মাস, ওদের স্টলের সামনে শত শত খদ্দের। ছোট্ট সিগারেট স্টলের শেষ বিড়ি সিগারেটটি পর্যন্ত 8 ঘন্টার মধ্যেই শেষ। কম্পার্টমেন্টের দরজার সামনে মিস মৈত্র দাঁড়িয়ে আছেন, তার সারা মুখে বিরক্তি। ভিতরে গিয়ে দেখি সুলেখা শুয়ে শুয়ে কি একটা বই পড়ছেন। দিদি, কি বই পড়ছেন? দারাশঙ্করের গণদেবতা। উনি আমার দিকে একটু তাকিয়ে শুকনো হাসি হেসে বললেন, এর চাইতে আর কি ভালোভাবে সময় কাটাবো বলুন? তা ঠিক। একটু থেমে বললাম, আলোচনা সমালোচনা করলেই তো ট্রেন চলতে শুরু করবে না। তারপর আবার প্ল্যাটফর্মে নেমে পড়ি। মিস্টার শর্মাই আলাপ করিয়ে দেন আমাদেরই এক সহযাত্রী সুব্রত ঘোষালের সঙ্গে। ভদ্রলোককে দেখতে ঠিক ইংরেজদের মতো, কিন্তু ইংরেজদের মতো গোমরা মুখের না, বরং ঠিক তার বিপরীত। যেমন হাসি খুশি তেমনই প্রাণবন্ত, তাছাড়া বেশ রসিক। মিস্টার শর্মা আমার দিকে তাকিয়ে চাপা হাসি হেসে বললেন, আগামীকাল ঘোষালদার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই বৌদির কাছে চলেছেন? আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, বিয়ের কত বছর হলো? এই তো সেদিন আমাদের বিয়ে হলো। সেদিন মানে? কাল 20 বছর হবে। আমি চাপা হাসি হেসে বলি, বাহ, বিয়ের 20 বছর পরও স্রেফ ম্যারেজ অ্যানিভার্সারির জন্য দিল্লি থেকে কলকাতা যাচ্ছেন? উনি হাসতে হাসতে বললেন, কি করব বলুন, আপনারা আজকাল গাড়ি কিনে 2-1 বছর ব্যবহার করে বিক্রি করে আবার নতুন মডেলের গাড়ি কেনেন, কিন্তু আমরা যে গাড়ি একবার কিনি সেটাই সারা জীবনের বলে ধরে নিই। তারপর আমরা ডিনার খাই, আবার গল্পগুজব হাসি ঠাট্টা করে সময় কাটাতে কাটাতেই এক সময় ঝিনগুড়া স্টেশনে থাকবার মেয়াদও শেষ হয়। কালকা হাওড়া মেল আবার চলতে শুরু করে। রাত তখন প্রায় 11টা। কম্পার্টমেন্টের মধ্যে মিস্টার শর্মা এবং ঘোষালদার সঙ্গে টুকটাক কথাবার্তা বলতে বলতেই দেখলাম মিস মৈত্র বাথরুম থেকে ঘুরে এলেন। তার চোখে মুখে অসহ্য বিরক্তির ছাপ। আর যাই হোক, ঘুমের মধ্যেই কখন যে মোগলসরাই পার হয়ে গেছে তা আমরা কেউ জানতেও পাইনি। ঘোষালদার ডাকাডাকিতেই ঘুম ভাঙল। আরে উঠুন উঠুন, জব্বর খবর আছে।
কোনো মতে উঠে বসেই জিজ্ঞেস করি, কি এই সাত সকালে কি আবার খবর জোগাড় করলেন? মিস্টার শর্মা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েই বললেন, এটা আবার কোন স্টেশন? ঘোষালদা হাসতে হাসতে বললেন, এই বন্ধুয়া স্টেশনে নাকি ট্রেন 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ? সে কি? শুনে আমি আঁতকে উঠি। সুলেখা একটু বিস্ময় মিশ্রিত হাসি হেসে ঘোষালদাকে জিজ্ঞেস করলেন, কেন দাদা, আমরা কি অপরাধ করেছি? ঘোষালদা একটু চাপা হাসি হেসে বললেন, দিদি, ঝাড়খণ্ডীরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না। ওরা আলাদা সংসার করবে বলে আর 24 ঘন্টা বন্ধ রেখেছে। ঘোষালদা হাসতে হাসতে কথাটা বললেও আমরা কিন্তু চমকে উঠি। খবরটাও আগুনের মতো ছড়িয়ে পড়ে সব কম্পার্টমেন্টের সব যাত্রীদের মধ্যে। ওই ঘুম ঘুম ভাবের মধ্যে শুরু হয়ে যায় রাজনৈতিক আলোচনা, রাজনীতিবিদদের নিন্দা, রেল কোম্পানির সমালোচনা। উত্তেজনায় অনেকেই ছুটে যান স্টেশন মাস্টারের ঘরে। স্টেশন মাস্টার উত্তেজিত যাত্রীদের কোনো মতে থামিয়ে বলেন, ভোর 4টে থেকে কোডারমা স্টেশনের লাইনের উপরে অন্তত 5,000 লোক বসে আছে। এই অঞ্চলের অন্য সব স্টেশন বা কেবিনের কাছাকাছিও 200-500 করে লোক লাইনের উপর বসে আছে। 24 ঘন্টার আগে ওরা কিছুতেই ট্রেন চালাতে দেবে না। উনি একটু থেমে একটু হেসে বলেন, আপনারা তো ভাগ্যবান, যা হোক একটা স্টেশনে আপনাদের গাড়ি আছে। অন্য অনেক গাড়ি তো মাঝপথে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। সেসব ট্রেনের প্যাসেঞ্জাররা হয়তো খাবার জলের জন্য হাহাকার করছে। ইতিমধ্যে বেশ কিছু যাত্রী প্ল্যাটফর্মে 2টি কলের সামনে ভিড় করেছেন, মুখ ধুতে, দাঁত মাজতে। ছোট চায়ের দোকানের সামনে ভিড় দেখে মিস্টার শর্মা বললেন, শালা বাবু, ট্রেনে তো আর ডাইনিং কার নেই, সারাদিন চলবে কি করে? সুব্রত ঘোষাল বড় কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। মাথা ঠান্ডা রেখে হিসেব নিকেশের কাজ করবার অভ্যাস আছে। উনি একটু হেসে বললেন, আরে মশাই, এখানেও যদি মানুষজন থাকে আর তারা যদি খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে, তাহলে আমরা একটা দিন এখানে কাটাতে পারবো না? ঠিক বলেছেন ঘোষালদা। আমি সঙ্গে সঙ্গে ওকে সমর্থন জানাই। ইতিমধ্যে সুলেখা নেমে এসে আমাদের দিকে তাকিয়ে বলেন, দাদা, ডাইনিং কার তো মোগলসরাইতে কেটে দিয়েছে, একটু চাও কি জুটবে না? ঘোষালদা বললেন, দিদি, কিছু ঘাবড়াবেন না, আমাকে একটু সময় দিন, সব ব্যবস্থা করছি। সত্যি ঘোষালদা ব্যবস্থা করলেন। 15-20 মিনিটের মধ্যেই উনি নিজের গ্লাস ভর্তি করে চা এনে হাজির করলেন। সুলেখা আমাকে, ঘোষালদাকে আর নিজের স্বামীকে চা দিয়ে মিস মৈত্রর দিকে এক পেয়ালা এগিয়ে দিতে উনি বললেন, না, আমারও তো চায়ের নেশা নেই, আপনারাই খান। আমি মনে মনে ভাবলাম, ভালোই হলো, ঘোষালদা না খেলে আমি আর মিস্টার শর্মা ভাগ করে ঠিক খেয়ে নেব। শেষ পর্যন্ত আমরা 4 জনেই 8 পেয়ালা করে চা পেয়ে গেলাম। একটু বেলা হতেই আমরা লক্ষ্য করলাম দেশের ভূত ভবিষ্যৎ নিয়ে যাত্রীদের মধ্যে আলোচনা সমালোচনা শুধু থামেনি, একটা উৎসবের মেজাজও সবার চোখে মুখে কথাবার্তায়। প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে একদল যাত্রী বসে জমিয়ে আড্ডা দিচ্ছেন। ছোট ছোট ছেলেমেয়েরা রেলের কামরার বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে মহানন্দে দৌড়দৌড়ি করছে। একটা 3 টায়ার বগিতে একদল ছেলে আর 2-4টে মেয়ে প্রাণ ভরে হিন্দি সিনেমার গান গাইছে। 9:30-10টা নাগাদ দেখি চায়ের দোকানের লোকটা বাড়ি থেকে বউ আর মেয়েকে ডেকে এনে পুরি সবজি তৈরি করতে শুরু করেছে। তাছাড়া 2-3টে লোক ঝাঁকা ভর্তি শশা, কলা ইত্যাদি নিয়ে এসে হাজির হয়েছে। এসি ফার্স্ট ক্লাসের কোটিপতি যাত্রী থেকে 3 টায়ার 2 টায়ারের বিখ্যাত ছোকরারা পর্যন্ত ওদের কৃপা প্রার্থী হয়ে পাশে ভিড় করেছেন। দেখে ভালো লাগলো, অন্তত এই বিহার বন্ধের কৃপায় খিদের জ্বালাতে নিজেদের আভিজাত্য অহংকার বিসর্জন দিয়ে আপামর সাধারণের সঙ্গে মিশে গেছেন। আমি আর মিস্টার শর্মা ঘুরে ঘুরে এইসব দেখছিলাম। হঠাৎ ঘোষাল্লা আমাদের সামনে এসেই বললেন,
চলুন চলুন, খেয়ে আসি। কোথায় যাব? আমি জিজ্ঞেস করি। মশাল্লা যথারীতি হাসি হাসি মুখে বললেন, আরে মশাই, মিনিট 10 হাঁটলেই বড় রাস্তার ধারে পাঞ্জাবিদের একটা ধাবা ছাড়াও 2-3টে খাবার দোকান আছে। আমি আবার প্রশ্ন করি, কে বলল? বুকিং ক্লার্ক খবরটা দেবার পর সচক্ষে দেখে এলাম। মশাল্লা মিস্টার শর্মাকে বললেন, যান যান, আপনার স্ত্রীকে ডেকে আনুন। আমি বললাম, তাহলে মালপত্রকে দেখবে? তার চাইতে খাবার কিনে এনে এইখানেই না হয়। মশাল্লা আমাকে একটু বকুনি দেবার মেজাজেই বললেন, আরে মশাই, 24 ঘন্টাই এই স্টেশনে বসে কাটাবেন? একটু ঘুরে ফিরে এলে তো সময়টাও বেশ কেটে যাবে। মিস্টার শর্মা বললেন, সুলেখা নিশ্চয় মিস মৈত্রকেও আসতে বলবেন। উনি এলে মালপত্র। মশাল্লা সঙ্গে সঙ্গে সমাধান বাতলে দেন, আমার যে বন্ধু ফ্যামিলি নিয়ে যাচ্ছে তাকে বলবেন মালপত্রের দিকে একটু নজর দিতে। মিস্টার শর্মা স্ত্রীকে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলেন। সুলেখা আমার দিকে তাকিয়ে বললেন, ওই মেয়েটিকেও আসতে বললাম, কিন্তু এলো না। বলল ওর সঙ্গে ফল কেক আছে, তাই দিয়েই। মশাল্লা বললেন, ঠিক আছে ঠিক আছে, চলুন আমরাই যাই। মিনিট 10 না, মিনিট 20 হাঁটবার পরে বড় রাস্তার ধারে পৌঁছলাম। তবে রাস্তাটি মোটামুটি ভালো, তাছাড়া গল্পগুজব করে হাঁটতে কারুরই খারাপ লাগলো না। মশাল্লা ধাবা আর খাবারের দোকানগুলো দেখিয়ে জিজ্ঞেস করলেন, কি খাবেন? গরম গরম পুরি, সবজি আর লাড্ডু, নাকি ধাবাতে বসে? মিস্টার শর্মা বললেন, দাদা, প্রায় 11টা তো বাজে, আমরা একেবারে দুপুরের খাবার খেয়েইনি। আমিও বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সুলেখা বললেন, আমরা বরং এখন 1 কাপ করে চা খেয়ে নিয়ে একটু আধটু গল্পগুজব করি, তারপর ধাবায় রুটি মাংস খেয়ে স্টেশনে ফিরে যাব। মশাল্লা বললেন, হ্যাঁ সেই ভালো, তাড়াহুড়ো করবার যখন দরকার নেই, তখন একটু পরেই খাবো। ধাবায় খাটিয়ায় বসে আমরা 4 জনে চা খেতে খেতে গল্প করি। হঠাৎ মিস্টার শর্মা ওর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মিস মৈত্র বোধহয় ভেবেছিলেন আমরা টুকটাক কিছু খেতে আসছি, তাই বোধহয় উনি আসেননি। তা হতে পারে। আমরা যখন দুপুরের খাবারই খাবো, তখন ওর জন্য বোধহয় নিয়ে যাওয়া উচিত। মিস্টার শর্মা একটু থেমে বললেন, আজ আর হোক, একেবারে মুখোমুখি যাচ্ছি তো, তাই। হ্যাঁ, নিতে পারো, কিন্তু তুমি ওকে দেবে। আহা, আমি দিলে কি ভালো দেখায়? তুমিই বরং। ওর কথার মাঝখানে মশাল্লা বললেন, আরে আরে ঠিক আছে ঠিক আছে, অপূর্বই দিয়ে দেবে। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, আমি ওর খাবার নিয়ে যাব, দিয়েও দেব, কিন্তু দাম নিয়ে নেব। সুলেখা হাসতে হাসতে বলল, আপনি দাম চাইতে পারবেন? নিশ্চয়ই পারবো। মিস্টার শর্মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, অমন সুন্দরী যুবতীর কাছে দাম চাইতে লজ্জা করবে না? বিন্দুমাত্র না। আমরা 4 জনে পরম তৃপ্তির সঙ্গে খেয়ে দিয়ে হেলে দুলে গল্পগুজব করতে করতে প্রায় 1টা নাগাদ স্টেশনে এসে সোজা কম্পার্টমেন্টে ঢুকি। আমি মিস মৈত্রর পাশে খাবারের প্যাকেটটা রেখেই বলি, আপনার জন্য খাবার এনেছি, প্লিজ 9টা টাকা কিন্তু দেবেন। মিস মৈত্র সঙ্গে সঙ্গেই ব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়েই বললেন, ধন্যবাদ। মশাল্লার ডাকাডাকিতে খুব ভোরেই ঘুম ভেঙেছিল, তাই দুপুরে সবাই বেশ কয়েক ঘন্টা ঘুমুলাম। বিকেলে স্টেশনের স্টল থেকে চা খেয়ে উৎসব মুখর যাত্রীদের মধ্যে বেশ আনন্দেই সময় কেটে গেল। সন্ধে ঘুরে যাবার একটু পরই আবার আমরা রাতের খাবার খেতে ধাবায় যাই। ফিরবার সময় আমি মিস মৈত্রের খাবার নিয়ে আসি। বলি, খেয়ে দিয়ে আমাকে 10টা টাকা দেবেন।
খেয়ে দে না। উনি তখনই আমাকে টাকা দেন, বললেন, ধন্যবাদ। মুখে বোধহয় ঈষৎ হাসির ইঙ্গিতও দেখলাম। তবে আমার ভুলও হতে পারে। সব শুরুরই শেষ আছে। ঘুমের মধ্যে কখন যে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা জানতেও পারিনি। ঘুম ভাঙল ঘোষালদার ডাকাডাকিতে। আরে উঠুন উঠুন, আসানসোল পার হয়ে গেল। সত্যি? তবে কি আমি মিথ্যে বলছি? মিস্টার শর্মা বললেন, তার মানে মিডনাইটেই লাইন ক্লিয়ার হয়ে যায় বলেই? মুখে কথাটা শেষ করতে না দিয়ে ঘোষাল্লা বললেন, হ্যাঁ, মোটামুটি 1টা নাগাদ ট্রেন ছেড়েছে বলেই তো এখন আসানসোল পার হয়ে গেল। হঠাৎ খুশির বন্যা বয়ে গেল যাত্রীদের মধ্যে। বাথরুম পর্ব শেষ হবার পর সুলেখা আমাকে বললে, দাদা, আজ তো আপনার জন্মদিন, আজ তো বাড়ি থেকে বেরোতে পারবেন না, কিন্তু কাল সন্ধেবেলা নিশ্চয়ই আমাদের ওখানে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই আসব। সুলেখা ঘোষাল্লাকেও বলে, দাদা, আপনিও নিশ্চয়ই বৌদিকে নিয়ে আসবেন। আসতে পারি যদি অপূর্ব আর আপনারা দুজনে শনিবার আমার ওখানে আসেন। সুলেখাই আমাদের হয়ে জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। বর্ধমান পার হবার পর দরজার কাছে আমি একলা দাঁড়িয়েছিলাম, সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ মিস মৈত্র এসে হাজির। জন্মদিনের শুভেচ্ছা নেবেন। আমি প্রায় চমকে উঠি। আমি কিছু বলবার আগে উনি জিজ্ঞেস করেন, চেতলা চেনেন? হ্যাঁ, খুব চিনি। বাস স্ট্যান্ডের পাশের পার্কের পিছন দিকে গোবিন্দ আড্ড রোড, ওখানে ঝিলমিল অ্যাপার্টমেন্টে গিয়ে দারোয়ানকে বলবেন সোহিনী মৈত্রদের ফ্ল্যাটটা দেখিয়ে দিতে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। মিস সোহিনী মৈত্র আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, পরশু সন্ধেবেলায় নিশ্চয়ই আসবেন। আমি বাবা মাকে বলে রাখবো। এবার আমি বিষয় কাটিয়ে একটু সাহস সঞ্চয় করে বলি, হ্যাঁ, যদি। না না, প্লিজ আসবেন। উনি আমার হাতে এক টুকরো কাগজ দিয়েই সঙ্গে সঙ্গে ভিতরে চলে যান। খুলে দেখি টেলিফোন নম্বরের নিচে লেখা আছে, ফোন করবেন সোহিনী। হঠাৎ মনে হলো রাত্রির শেষ প্রহরেই তো সোহিনী ডাক শুনতে হয়। বৈশিষ্ট্যের মধ্যে পঞ্চম বর্জিত আর প্রকৃতি চঞ্চল, তাই না?